আজকের বিষয় ভৌত বিজ্ঞান অধ্যায় তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। নিউজ 18 বাংলার এই কোচিং ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানে যে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া রয়েছে যে অধ্যায়, সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্যার কৃষ্ণেন্দু বাইন। কৃষ্ণেন্দু বাবু, আপনাকে স্বাগত জানাই। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব বললাম, আপনার ছাত্রছাত্রীরা এই মুহূর্তে ভার্চুয়ালি রয়েছে ক্যামেরার ওই পাশে। তো আমরা ক্লাস শুরু করি, আপনি যেমন ভাবে পড়ান। আমার আবার একটা ব্যাড হ্যাবিট আছে কি, আমি আবার বসে বসে পড়াতে পারি না, আমি আবার সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চক ডাস্টার ব্ল্যাকবোর্ড সবকিছু রয়েছে, শুধু ছাত্ররা এখানে ভার্চুয়ালি রয়েছে, ব্যাস আপনার ক্যামেরার ওই পাশে। তো আজকের ক্লাস আমাদের শুরু করে দিই। আজকে আমাদের হচ্ছে বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। তো সেটা শুরু করতে গেলে আমাদের প্রথমেই জানা উচিত যে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া দুজনের মধ্যে কি সম্পর্ক আছে। তারপরে কি তড়িৎ আমরা চালনা করছি, তার সাথে সাথে বিক্রিয়াও যে ঘটতে পারে আর কত প্রকারের যে বিক্রিয়া ঘটে সেটা আমরা এই বোর্ডে আমরা লিখে বলতে পারি। তো প্রথমে আমরা শুরু করি যে পরিবাহী কাকে বলে। তাহলে পরিবাহী, যদি বলি পরিবাহী কাকে বলে, তার মানে কি যারা তড়িৎ পরিবহন করে তাদেরকে আমরা পরিবাহী বলি। তার মানে কি এই তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে আমার পদার্থগুলিকে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। তাহলে কি কি সেগুলো রয়েছে? পরিবাহিতার ভিত্তিতে প্রকারভেদ। একটাকে বলছি আমরা পরিবাহী, আর এটা হচ্ছে অপরিবাহী। তাহলে পরিবাহী মানে হচ্ছে তারা তড়িৎ পরিবহন করে। এবার তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তিতেও পদার্থকে আরও আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা ধাতব পরিবাহী, যেটাকে ইংরেজিতে বলে মেটালিক কন্ডাক্টর। আমি একটু ইংরেজি টার্মটা ইউজ করছি কেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো বাংলা মিডিয়াম স্কুলের সংখ্যা বেশি রয়েছে, কিন্তু ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট সংখ্যাও রয়েছে। তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা আমাকে সবসময় বলতে থাকে, স্যার চ্যানেলের মধ্যে সবসময় বাংলাতেই কেন কথা বলা হচ্ছে, ইংরেজিতে বলা হচ্ছে না কেন? তো আমি এই জন্য মাঝে মধ্যে ইংরেজি টার্মগুলো ইউজ করবো। হ্যাঁ, তাতে একটু হয়তো সময় লাগবে, কিন্তু সবার পক্ষে, মানে আমরা তো এই চ্যানেলে যে প্রোগ্রামগুলো হচ্ছে যা ইউনিভার্সালি, মানে সবার জন্য, তাই জন্য আমরা কি এখানে ধাতব পরিবাহী মানে আমরা বলছি মেটালিক কন্ডাক্টর। আরেকটা যেটাকে বলি আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেটার ইংরেজি টার্ম হচ্ছে ইলেকট্রোলাইট। তাহলে পরিবাহীকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা বলছি ধাতব পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটাকে ইলেকট্রোলাইট বলা। আর একটা হচ্ছে অপরিবাহী, মানে যে কি করে তড়িৎ পরিবহন করতে পারে না, নট এবল টু কন্ডাক্ট ইলেকট্রিক কারেন্ট। তাকে ইংরেজিতে আমরা বলি কি, নন কন্ডাক্টর। তাহলে অপরিবাহী পদার্থ নন কন্ডাক্টরে খুব একটা কোনো ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ নেই, তাই জন্য এদের কয়েকটা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। E.G মানে হচ্ছে অ্যাজ ফর এক্সাম্পল, আমরা বলতে পারি রাবার, বাংলা যেটাকে রবার বলা হয়, প্লাস্টিক, তাহলে আরেকটা বলি আমরা কি ফাইবার, যেটাকে বলি তন্তু, ফাইবার, তন্তু, ফাইবার, তন্তু। তাহলে প্লাস্টিক, রাবার, ফাইবার এরা কখনোই কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে এগুলো সবই কি সলিড, কঠিন অবস্থায় আছে, সলিড কঠিন অবস্থায় আছে। তাহলে এগুলো ছাড়াও আরও কিছু পদার্থ রয়েছে যারা তরল অবস্থাতেও থাকে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। সেগুলো কি কি? আমরা বলছি বেনজিন, এটা তরল অবস্থায় থাকে, লিকুইড কন্ডিশনে। আরেকটাকে বলছি আমরা ইথাইল অ্যালকোহল, তাহলে বেনজিন, ইথাইল অ্যালকোহল এরা হচ্ছে লিকুইড।
ব্র্যাকেটের মধ্যে এল লেখা মানে তরল লিকুইড, তাহলে আর এগুলো হচ্ছে সবই কঠিন সলিড। এরা কিন্তু কখনোই তড়িৎ পরিবহন করতে পারে না, নট এবেল টু কন্ডাক্ট ইলেকট্রিক কারেন্ট। তাহলে এগুলো এই পার্টটা আমাদের অপরিবাহী পদার্থ নন কন্ডাক্টর সম্পর্কে আমাদের বলা হয়ে গেল, তাই জন্য আমি বোর্ডটা এইদিকে মুছে ফেলছি। আপনি যেমন ভাবে ডিভিশনটা দেখালেন, কোয়েশ্চেনও তো এরকম ভাবে আসতে পারে, সেক্ষেত্রে কোশ্চেনও এরকম ভাবে আসতে পারে। তো কোশ্চেন অ্যাকচুয়ালি ইউজুয়ালি এইভাবে আসে না অ্যাকচুয়ালি। আচ্ছা, কোশ্চেন আমাদের কি হয়, যেহেতু মাধ্যমিকে এই চ্যাপ্টার দিয়ে কোশ্চেন কত আছে, 3 নম্বরে কোশ্চেন, 2 নম্বরে কোশ্চেন আছে, তাই জন্য এইভাবে ক্লাসিফিকেশন করে আসে না, ডাইরেক্ট কোশ্চেন চলে আসবে ধাতব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য দেখাও। আচ্ছা, তখন ডিভিশনটা আলাদা, তখন ডিভিশনটা আমাদের করতে হবে। আদারওয়াইজ এরকম ভাবে চার্ট ওয়াইজ করে ডিভিশনে কোনো কোশ্চেন কিন্তু পরীক্ষার সময় ইউজুয়ালি আসে না। তাই জন্য আমরা কি আগে চার্টটাকে করে নিই, আমি সাবস্টেন্সগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছি যে যেগুলো আমাদের পরীক্ষায় লাগবে আর কোনগুলো পরীক্ষায় লাগবে না। তাহলে নন কন্ডাক্টর, যেটাকে অপরিবাহী বলছি, যেটা তড়িৎ পরিবহন করতে পারে না, সেখান থেকে খুব একটা কোশ্চেন আসে না। তবু কি হয়, কোনো কোনো 6টা পদার্থ দিয়ে দিল, 6টা পদার্থ দিয়ে দিল, 6টা পদার্থ। আর আগে আমরা ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষক পদার্থের কতগুলো এক্সাম্পল বলে নিই, তারপরে আমরা কতগুলো ক্লাসিফিকেশন করব যে কোনটা কন্ডাক্টর কোনটা নন কন্ডাক্টর, মানে কোনটা পরিবাহী আর কোনটা অপরিবাহী। তাহলে প্রথমে আমরা চলে আসি ধাতব পরিবাহী। ধাতব পরিবাহী যদি আমরা একটা সংজ্ঞা যদি দিতে চাই, ধাতব পরিবাহী যেটাকে বলি আমরা মেটালিক কন্ডাক্টর। তাহলে মেটালিক কন্ডাক্টর কি করে আমরা তড়িৎ পরিবহন করে, মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন যেটাকে বলি আমরা ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন, যেটা কোথায় থাকে, আমরা বলি যে ধরি এটাকে যদি আমরা একটা ধাতু ধরি, এর সারফেসে পৃষ্ঠতলে থাকে, সারফেসে পৃষ্ঠতলে থাকে। মুক্ত ইলেকট্রন কেন বলছি, যে এটা যদি ধাতব পৃষ্ঠতল হয়, যদি এটা হয় পৃষ্ঠতল সারফেস, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে গেলে খুব একটা কিন্তু প্রবলেম হয় না, ইজিলি ইলেকট্রনটা এই জায়গা থেকে এই জায়গায় মুভ করতে পারে। কিন্তু সব ধাতুর ক্ষেত্রে কিন্তু এই প্রান্ত থেকে এই প্রান্ত মুভ করাটা কিন্তু একরকম না। কোনো কোনো ধাতব পরিবাহী মেটালিক কন্ডাক্টর কি করে, এই প্রান্ত থেকে এই প্রান্তে ইলেকট্রনটা খুব তাড়াতাড়ি নিয়ে যায়। তার মানে কি, সেগুলো হচ্ছে ধাতব পরিবাহীর মধ্যে সব থেকে ভালো। আবার কিছু কিছু ধাতব পরিবাহী রয়েছে যাদের এই প্রান্ত থেকে এই প্রান্তে ইলেকট্রন নিয়ে যেতে গেলে একটু বেশি সময় লাগে। তাহলে সেগুলো যদি আমরা এক্সাম্পল বলি, সেই এক্সাম্পলগুলো হয়েছে কি, সিলভার অতি উত্তম পরিবাহী, গুড কন্ডাক্টর, ভেরি গুড কন্ডাক্টর অ্যাকচুয়ালি। কপার, তাহলে সিলভার বললাম, কপার বললাম, অ্যালুমিনিয়াম বললাম। তাহলে এবার একটা কোশ্চেন আসতে পারে যে তাহলে আমরা সিলভার ব্যবহার করছি না কেন, বাড়িতে তো আমাদের তার ব্যবহার করা হয়, বিভিন্ন আমাদের ইলেকট্রনিক ডিভাইস চালানোর জন্য আমরা তার ব্যবহার করি, তা সেই জায়গাটা আমরা সিলভার ব্যবহার করছি কেন? সিলভার খুব কস্টলি। এটা খুব মজার জিনিস চলে আসে, যে সিলভার যদি আমরা ইউজ করি বাড়িতে, যদি আমাদের বাল্ব জ্বালানোর জন্য বা টিউব জ্বালানোর জন্য বা টিভি জ্বালানোর জন্য, তখন দেখা যাবে যে বাড়িতে আর খাবারের পয়সা নেই, তো ওই তার বিক্রি করে আমাদের দেখা যাচ্ছে বাড়িতে আমাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তো খুবই কস্টলি, তো খুবই কস্টলি বলে আমরা এই সিলভারটাকে আমরা বাড়িতে ব্যবহার করছি না, বাস রাস্তাতে। রাস্তাতে যদি ব্যবহার করি, ইন্ডিয়া থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বলা উচিত নয় এই কথাটা আমাদের, কিন্তু দেখা যাবে সব তার চুরি হয়ে গেছে। তাহলে এটা গেল হচ্ছে সিলভার, এটা হচ্ছে ভেরি গুড কন্ডাক্টর, অতি সুপরিবাহী, ভেরি গুড কন্ডাক্টর। ঠিক আছে, তাহলে আমাদের সিলভারটা আছে অতি পরিবাহী, কিন্তু এটাকে আমরা কি করছি, বাড়িতে ব্যবহার করছি না, রাস্তাতেও ব্যবহার করছি না। তাহলে কপার, কপার রাস্তায় ব্যবহার করছি না কেন? কপার আগে রাস্তায় এক সময় ব্যবহার করা হতো, কিন্তু এখানেও মজার বিষয় হচ্ছে কি, অত হাই ভোল্টেজ ওয়্যার রাস্তার মধ্যে রয়েছে, সেগুলো চুরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাই জন্য কি রাস্তাঘাটে যেগুলো বড় বড় হাই ভোল্টেজ তারগুলো, সেখানেও আমরা কপার ব্যবহার করি না, কিন্তু বাড়িতে আমরা কপার ব্যবহার করি কেন? বাড়িতে আমাদের কি কি হয়, যদি বাড়িতে নর্মালি এসি যদি না থাকে বা 1 টনের যদি এসি চালাতে হয়, তাহলে 220 ভোল্ট দিয়ে আমাদের সাফিসিয়েন্ট যে আমরা এসি চালিয়ে দেবো, পাখা অথবা লাইট আমরা জ্বালিয়ে দেবো। তার মানে কি, আমাদের রাস্তা থেকে যদি বাড়িতে আমাদের কারেন্ট আনতে হয়, তাহলে আমাদের এমন একটা তার ব্যবহার করতে হবে যেটা খুব ভালো পরিবাহী, খুবই ভালো পরিবাহী।
তাহলে এত ভালো পরিবাহী আমরা ইউজ করব যেটা কি হবে, একটা ফিক্সড অ্যামাউন্ট ভোল্ট থেকে খুব ভালো কারেন্ট আমাদের কাছে দিতে পারবে। তার জন্য বাড়িতে কি হয়, বাড়ি যেহেতু একটা লিমিটেড জায়গা, সীমিত জায়গা, তা লিমিটেড জায়গার মধ্যে একটা ভালো পরিবাহী ব্যবহার করা উচিত, তাই জন্য আমরা কপার ইউজ করি। এবার কপার রাস্তায় ইউজ করি না কেন, রাস্তাঘাটে কপার ইউজ করলে চুরি হওয়ার চান্স থাকে, কিন্তু বাড়িতে তো আর কেউ তার চুরি করে নিয়ে যাবে না। আর বর্তমানে কি হচ্ছে, এখনকার সব বাড়িতে আমরা দেখতে পাচ্ছি কনসিল ওয়্যার করা হচ্ছে, মানে বাড়ির দেওয়ালের ভেতর দিয়ে কপারের তার ইউজ করা হচ্ছে। তা নিশ্চয়ই কেউ দেওয়াল খুঁড়ে কপারটাকে বার করে নিয়ে যাবে না, তাই জন্য আমরা কপার এখন ইউজ করি বাড়িতে। আর অ্যালুমিনিয়াম, বর্তমানে অ্যালুমিনিয়ামটা আমরা রাস্তাঘাটে অ্যালুমিনিয়াম ইউজ করি। অ্যালুমিনিয়ামের দামটা খুব কম, খুব চিপ, ইজিলি অ্যাভেলেবেল, তাই জন্য অ্যালুমিনিয়ামটাকে আমরা ব্যবহার করি। এছাড়াও এই ধাতব পরিবাহী ছাড়াও আমাদের আরও কিছু ধাতব পরিবাহী রয়েছে, যেমন আয়রন রয়েছে, গোল্ড রয়েছে, আরও অনেক পরিবাহী ধাতব পরিবাহী রয়েছে। তাহলে এগুলো মোটামুটি হচ্ছে আমাদের ধাতব পরিবাহী। তাহলে এইগুলো ছাড়াও আমাদের কি রয়েছে, আরেক রকমের পরিবাহী বলছি, যেটাকে বলছি আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে ধাতব পরিবাহীকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা ধাতব পরিবাহী, একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ধাতব পরিবাহী কথাটার মানে বলছি আমরা কি, যারা মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে কি, তারা এমন একটি ধরনের পদার্থ যারা কি হয়, জলীয় দ্রবণে বিয়োজিত হয়। তাহলে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি তৈরি করে, বিপরীত আধানযুক্ত আয়ন তৈরি করে। তাহলে আমরা বলবো কি, ইহারা কি হয়, ইহারা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে, আয়ন উৎপন্ন করে। শুধু কি আয়ন বললে হবে, এখানে আমাদের লিখতে হবে বিয়োজিত হয়ে বিপরীত আধানযুক্ত, বিপরীত আধানযুক্ত আয়ন উৎপন্ন করে। এবার এই বিপরীত আধানযুক্ত যখন আয়ন উৎপন্ন হলো, এই বিপরীত আধানযুক্ত আয়নই কি করছে, তড়িৎ পরিবহন করছে। তাহলে ইহারা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় বিয়োজিত হয়ে বিপরীত আধানযুক্ত আয়ন তৈরি করছে, এবং সেই আয়নগুলোই কি করছে, তড়িৎ পরিবহন করছে। তাহলে এই ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কিন্তু আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি। তার মানে এখানে এই ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পার্থক্যের সংজ্ঞা দাও বললে এভাবে লিখতে হবে। প্রথমে আর যদি উদাহরণ চাই, তাহলে উদাহরণ চাই তখন আমরা প্রথমেই বলবো যে ধাতব পরিবাহী আমরা কি বললাম, যারা মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করতে পারে। তার এক্সাম্পল আমরা বলেছি, প্রথমেই আমরা বললাম এক্সাম্পল বললাম যে আমরা সিলভার নিতে পারি, আমরা কপার নিতে পারি, আমরা অ্যালুমিনিয়াম নিতে পারি, এগুলো নিতে পারি। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বললে আমাদের এই জায়গাটা এখন মুছতে হবে, বোর্ডটা যেহেতু খুব একটা বড় নয়, তাহলে আমাকে কিছু একটা স্পেস ক্রিয়েট করা দরকার। তো ছাত্র বন্ধুরা যদি যারা লিখে থাকবে, তাহলে তাই জন্য আমি মুছে ফেলছি, মানে অবশ্যই তারা লিখে ফেলেছে, তাই জন্য আমি মুছে ফেলছি। এবার এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অনেক রকম ভাগ রয়েছে। কিরকম, সমস্ত অ্যাসিড, সমস্ত অ্যাসিডই কি হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। উদাহরণস্বরূপ কি দিতে পারি, খুব কমন এক্সাম্পল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। খুব সিম্পল, খুবই সহজ। সমস্ত অ্যাসিডই কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে সমস্ত অ্যাসিডকে আমরা কি বলি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর কি, সমস্ত ক্ষার বা ক্ষারক, সমস্ত ক্ষার বা ক্ষারক। ক্ষার বা ক্ষারক মানে আমরা ইংরেজিতে কি বলি, বেসেস অর অ্যালকালি। ইংরেজিতে আমরা কি বলি, বেসেস অর অ্যালকালি, বেসেস অর অ্যালকালি। এর এক্সাম্পল আমরা দিতে পারি NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর কি হয়, সমস্ত জাতীয় লবণ, সমস্ত লবণ, অল সল্টস, সমস্ত জাতীয় লবণ, তারাও কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে লবণ কি কি হতে পারে, বাড়িতে আমরা রোজকার যেটা ইউজ করি, সোডিয়াম ক্লোরাইড, কমন সল্ট। আর কি করা যায়, পটাশিয়াম ক্লোরাইড। আর কি করা যায়, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে যত প্রকারের লবণ পাবো,
যত প্রকারের লবণ পাবো NaCl, KCl, NH4Cl এরা সবাই কি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরপর আমরা আরো ফাইনার ডিভিশনে চলে আসি যে তড়িৎ আমরা যাব ফাইনাল ডিভিশন। একটা ছোট বিরতির সময় হচ্ছে, এক্ষুনি বিরতি নিয়ে ফিরে আসছি, তোমরা চোখ রাখো নিউজ 18 বাংলায়। ফিরলাম বিরতির পর আমাদের এই ক্লাস 10 এর আজকে ভৌত বিজ্ঞানের কোচিং ক্লাসে। আমরা বিরতির আগে যে বিষয়টা নিয়ে বিরতিতে গিয়েছিলাম যে আরো ফাইন অবস্থাতে যদি আমরা এক্সাম্পলস নিই সেক্ষেত্রে কি কি দাঁড়ায়, একটা প্রশ্ন আছে জানিয়ে রাখি যে কিছু কিছু পদার্থ বলা হয়েছে যেমন চিনি, পারদ, ব্যাকেলাইট এবং নাইটার। আপনি অলরেডি ইতিমধ্যে দেখলাম লিখে রেখেছেন স্ক্রিনে। এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের মান 2 নম্বরে, এক্ষেত্রে যদি আনসার ওদেরকে করতে হয় ওরা কিভাবে আনসারটা করবে? তাহলে প্রথমে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে চিনি রয়েছে, পারদ রয়েছে, বেকেলাইট রয়েছে, নাইটার রয়েছে, ঠিক আছে। এবার চিনি হচ্ছে কি, চিনি আমরা বলছি একটা সমযোজী যৌগ। তাহলে চিনি যেহেতু সমযোজী যৌগ তাহলে ও জলীয় দ্রবণে কি হবে, ও দ্রবণ তৈরি করবে কিন্তু বিয়োজিত হবে না। এবার আমরা কি বললাম যে সকল পদার্থ বিয়োজিত হয় না তাদেরকে আমরা কি বলি, তড়িতের অপরিবাহী বলে, মানে আমরা বলি যে নন কন্ডাক্টর। তাহলে চিনি হচ্ছে একটা অপরিবাহী পদার্থ। তাহলে চিনি একটা অপরিবাহী পদার্থ। এবার যদি এর কারণ কেউ যদি জিজ্ঞেস করে চিনি কেন অপরিবাহী পদার্থ, তাহলে চিনি কি হয়, আমি এটা জাস্ট স্টেটমেন্ট বলছি, এটা জাস্ট এটা মানে এত লেখার তো এখানে বোর্ডে জায়গা নেই, তো আমি বলছি যে চিনি জলে দ্রবীভূত হয়ে জলীয় দ্রবণ তৈরি করে। তার মানে কি, সুগার অ্যাডেড ইনটু ওয়াটার ফর্ম অ্যাকোয়াস সলিউশন অফ সুগার উইচ উইল নট ফার্দার ডিসোসিয়েট ইনটু অপোজিটলি চার্জ আয়ন। তাহলে চিনি জলীয় দ্রবণ কিন্তু বিপরীত আধানযুক্ত আয়নে বিয়োজিত হয় না। এবার কি, তড়িৎ পরিবহন করার জন্য আমাদের কি দরকার, বিপরীত আধানযুক্ত আয়ন। তাহলে চিনি যেহেতু বিয়োজিত হয় না, এটা একটা সমযোজী যৌগ, তাই আয়নের অনুপস্থিতির কারণে চিনি কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, তাই চিনিকে আমরা নন কন্ডাক্টর বা অপরিবাহী পদার্থ বলে থাকি। আচ্ছা, মানে সেক্ষেত্রে আপনি এখানে একটাই কোয়েশ্চেন আমাদের যেমনটা দিয়েছিলেন এর উত্তরটার সাথে রিলেটেড, যে সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কিন্তু চিনির জলীয় দ্রবণ পারে না, ব্যাখ্যা করুন। এক্স্যাক্টলি, ব্যাখ্যা করলে এই আনসারটা আসবে। এই কোশ্চেনটা এরকমই চলে আসবে, চিনি অপরিবাহী পদার্থ আর সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। আচ্ছা, তাহলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আমরা ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলাম যে সোডিয়াম ক্লোরাইড একটা লবণ। তাহলে সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, এবং এই লবণ যখন জলীয় দ্রবণে জলে দ্রবীভূত হয়, জলে যখন দ্রবীভূত হয় ইহার সম্পূর্ণ বিয়োজন ঘটে। জলে যখন দ্রবীভূত হয় সম্পূর্ণ বিয়োজন ঘটে। তাহলে when NaCl is added into water it completely dissociate. Why? Because NaCl is ionic compound. তড়িৎ এটা হচ্ছে আমরা কি বলি, আয়নীয় যৌগ। তাহলে NaCl জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, অধিক সংখ্যক আয়ন তৈরি করে। আয়নের উপস্থিতির জন্যই কি করে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। তাহলে ডিউ টু দ্য প্রেজেন্স অফ অপোজিটলি চার্জ আয়ন NaCl aqueous solution is able to conduct electric current. এটা হচ্ছে উত্তর। আচ্ছা, ঠিক আছে। বেশ। এরপরে যেটা আমরা বলছিলাম যে চিনি, এবার পারদ। পারদ একটা কি ধরনের পদার্থ, পারদ একটা হচ্ছে ধাতব পরিবাহী, মেটালিক কন্ডাক্টর। আর আমরা বলেছি কি, ধাতব পরিবাহী মানে কি, তারা মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করবে, মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করবে। আর বেকেলাইট, বেকেলাইট হচ্ছে আমাদের একটা প্লাস্টিকের মধ্যে পড়ে, প্লাস্টিক জাতীয় জিনিসের মধ্যে পড়ে বেকেলাইট। তাহলে এই প্লাস্টিক জাতীয় জিনিস আমরা বললাম যে প্লাস্টিক, রাবার, ফাইবার, এই জাতীয় জিনিসগুলো কি হয়, অপরিবাহী পদার্থের মধ্যে পড়ে, এরা তড়িৎ পরিবহন করতে পারে না। তাই জন্য আমরা কি বলবো, বেকেলাইটটা আমরা বলছি বেকেলাইট। এটার আমার যেহেতু তাহলে বেকেলাইট যদি হয় তাহলে বেকেলাইট হচ্ছে অপরিবাহী। ঠিক তেমনি নাইটার, নাইটার মানে পটাশিয়াম নাইট্রেট, নাইটার মানে পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট হচ্ছে এক প্রকারের লবণ। এগুলো ক্লাস 9-এই পড়া আছে যে অ্যাসিড কোনটা, ক্ষার কোনটা, লবণ কোনটা। পটাশিয়াম নাইট্রেট KNO3 একটা লবণ। আর লবণ কি হয়, লবণ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে লবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়ে যাওয়ার জন্য কি হয়, এরা বিপরীত আধানযুক্ত আয়ন তৈরি করে এবং আয়নের দ্বারাই কি করে, এরা তড়িৎ পরিবহন করে। তাই জন্য KNO3 কে আমরা বলবো কি, পরিবাহী। শুধু পরিবাহী বলবো, ধাতব পরিবাহী বলবো, পরিবাহী। কিন্তু পরিবাহীর মধ্যে এটা ধাতব পরিবাহী না, সরি আমি এটা ভুল বলে ফেলেছি। পরিবাহীর মধ্যে এটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ।
তাহলে আপনি যেটা বললেন যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তরল অবস্থাতে তড়িৎ পরিবহন করে, তাহলে পারদের কথাটা আপনি উল্লেখ করলেন, সেক্ষেত্রে পারলও তরল অবস্থাতে তড়িৎ পরিবহন করছে, তাহলে এটা আদৌ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিনা সেটার উত্তর হলে ওরা কি উত্তর, মানে তাহলে সেটার উত্তর যদি আমরা দিতে চাই তাহলে আমরা বলবো কি যে পারদ এমন একটা ধাতু, সে কিন্তু তরল অবস্থায় মানে লিকুইড অবস্থায় থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে পারদ মার্কারি যেটা বলি সেটা লিকুইড অবস্থায় থাকে। এবার কি ধাতুদের মেন কি হয়, ধাতুদের কি ধাতব পৃষ্ঠে মানে সারফেসে ফ্রি ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, তার প্রভাবে কি হয় ও তড়িৎ পরিবহন করতে পারে। কিন্তু কি হচ্ছে, তাহলে এটার বিয়োজন হচ্ছে না, এর বিয়োজন হচ্ছে না, তার মানে কি বিপরীত আধানযুক্ত আয়ন তৈরি হচ্ছে না। তাই জন্য আমরা মার্কারি মানে পারদকে আমরা শুধু বলবো ধাতব পরিবাহী, তড়িৎ বিশ্লেষক পদার্থ নয়, কারণ এর মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে, মুক্ত ইলেকট্রন রয়েছে, ইহা বিপরীত আধানযুক্ত আয়নে বিয়োজিত হয় না বা ইহার আয়নীয় বিয়োজন ঘটে না। আমি যদি ছোট এক কথায় বলি তাহলে কি বলবো, ইহার আয়নীয় বিয়োজন ঘটে না। আচ্ছা, এই হচ্ছে উত্তর। আচ্ছা বেশ, আমরা আবারও আলোচনায় যাব, কিন্তু আমাদের ইতিমধ্যে আবার একটা ছোট বিরতির সময় হয়েছে। বিরতির পর আমরা আবারও চট করে এক্ষুনি ফিরে আসছি। তোমরা চোখ রাখো নিউজ 18 বাংলায়। ফিরলাম বিরতির পর। আজকের কোচিং ক্লাসে আমরা বিরতির আগে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে আলোচনা করছিলাম। আপনি ইতিমধ্যে ব্ল্যাকবোর্ডে সেটা দেখলাম তীব্র আর মৃদুভাবে ভাগও করে রেখেছেন, বলুন ওদেরকে তাহলে বুঝতে। তো আমরা প্রথমে একটা কথা বলে রাখি যে যেহেতু সময় খুবই কম আর চ্যাপ্টারটা বেশ বড়, তাই জন্য কি যতটা এই সময়ের মধ্যে যতটা আমরা সম্ভব ততটাই শেষ করার চেষ্টা করব। হয়তো দেখা গেল পুরোটা শেষ করতে পারলাম না, কিন্তু যতটা পড়ানো হবে সেটা যাতে ভালো করে পড়ানো হয়, সবাই যাতে ভালো করে বুঝতে পারে, সেটা মাথায় রেখে আমি পড়ানোর চেষ্টা করছি। তো প্রথমে দেখে রাখি যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থে দুটো ভাগ রয়েছে, একটা বলি তীব্র যেটা বলি স্ট্রং, আর একটা বলি মৃদু যেটা উইক। তাহলে তীব্র অ্যাসিড, সমস্ত তীব্র অ্যাসিড স্ট্রং অ্যাসিডগুলো যেমন HCl, HNO3, H2SO4, এগুলো কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র ক্ষার বা ক্ষারক কী কী রয়েছে, NaOH, KOH। আর লবণ, সমস্ত লবণ যত সল্ট রয়েছে সব সল্টই কী হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আচ্ছা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যদি আমরা সংজ্ঞা দিই, এটা সব ভার্বালি, তোমরা যেহেতু এটা ভিডিও ক্লাস হচ্ছে তো নিশ্চয়ই এই টার্মগুলো মনে রাখতে পারবে যে ইহারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে অধিক সংখ্যক আয়ন তৈরি করে। তাহলে আমি ছোট্ট করে লিখছি, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে অধিক সংখ্যক বিপরীত আধানযুক্ত আয়ন উৎপন্ন করে। সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে অধিক সংখ্যক বিপরীত আধানযুক্ত আয়ন তৈরি করে, তাদেরকে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা স্ট্রং ইলেকট্রোলাইট বলি। কিন্তু বোর্ডে এতটা লেখার জায়গা নেই বলে আমি ভার্বালি বলে দিচ্ছি, আমি দুবার করে বললাম যাতে স্টুডেন্টরা লিখে নিতে পারে, বা যদি ভিডিও ক্লাসটা যদি কোনোভাবে তারা যদি রেকর্ড করে রাখতে পারে তাহলে তাদের লিখতে সুবিধা হবে। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে এদের বলি সম্পূর্ণভাবে যাদের বিয়োজন ঘটে না, সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, আংশিক বিয়োজিত হয়, আংশিক বিয়োজিত হয় কি তৈরি করে, আংশিক বিয়োজিত হয়ে স্বল্প সংখ্যক বিপরীত আধানযুক্ত আয়ন উৎপন্ন করে, আংশিক বিয়োজিত হয়ে স্বল্প সংখ্যক বিপরীত আধানযুক্ত আয়ন তৈরি করে, তাদেরকে আমরা উইক ইলেকট্রোলাইট বলি। উইক ইলেকট্রোলাইট বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এক্সাম্পল কি রয়েছে, মৃদু অ্যাসিড, সব রকমের জৈব অ্যাসিড যথা ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলোকে আমরা মৃদু অ্যাসিড বলি। এছাড়া HCl, HNO3, H2SO4 ছাড়া বাদবাকি যে অ্যাসিডগুলো রয়েছে যেমন কার্বনিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, এইসবগুলো হচ্ছে মৃদু অ্যাসিড, এগুলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর মৃদু ক্ষার আমরা বলবো কি, মৃদু ক্ষার বা ক্ষারক, সেটা আমরা বলবো কি NaOH ও KOH ব্যতীত, NaOH ও KOH ব্যতীত সমস্ত ক্ষার বা ক্ষারকই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। NaOH এবং KOH ব্যতীত সমস্ত ক্ষার বা ক্ষারকই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর লবণের ক্ষেত্রে তো আমরা বলে দিয়েছি কোনো রকম লবণই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, সমস্ত রকম লবণই হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরপরে যেটা আমরা চলে আসবো সেটা বলবো আয়ন। তাহলে আমরা এরপরে যে জিনিসটা চলে আসবো সেটা হচ্ছে আয়ন।
বা আয়োনাইজেশন, আয়নীভবন কিভাবে হয়? এখানে সাধারণত কি আয়ন কাকে বলে, আয়ন কি কাকে বলে, তার এই জিনিসটা উদাহরণ আসে। হ্যাঁ। আয়ন কাকে বলে এই কোশ্চেনটার থেকে বেশি আসে কি একটা এক্সাম্পল দিয়ে আছে যে সোডিয়াম Na এবং Na+ এর মধ্যে কোনটি অধিক সক্রিয়, এর মধ্যে কোনটি অধিক সক্রিয়? আবার উল্টো করেও কোশ্চেনটা আসতে পারে যে Na এবং Na+ এর মধ্যে কোনটি সুস্থিত, স্টেবল। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই জানবো যে আয়ন কাকে বলে। আয়ন আধানযুক্ত পরমাণু, আধানযুক্ত পরমাণুকে আমরা আয়ন বলবো। আবার যদি পরমাণু যদি একের বেশি হয়ে যায় তাদেরকে আমরা মূলক বলবো। তাহলে আধানযুক্ত পরমাণুকে আমরা কি বলবো? আয়ন বলবো। সেটা দু রকম হয়, একটাকে বলি ক্যাটায়ন। ক্যাটায়ন কিভাবে তৈরি হয়? ক্যাটায়ন তৈরি হয় কি যদি ইলেকট্রন আমরা বর্জন করি তাহলে ক্যাটায়ন তৈরি হয়। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল নিই সোডিয়াম দিয়ে, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাস 2.8.1। বহিস্থ অক্ষে আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন যদি ও ত্যাগ করে দেয় তাহলে সোডিয়াম হয়ে যায় Na+, ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যায় 2.8। তাহলে কোনো একটা পরমাণু কখন ইলেকট্রন গ্রহণ করবে, কখন ইলেকট্রন বর্জন করবে? যদি তার বহিস্থ অক্ষে একটা ইলেকট্রন থাকে, সেই একটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে কি হবে, তার যে ভেতরের কক্ষটা কি হচ্ছে, ভেতরের কক্ষ 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তাহলে একটা ইলেকট্রন যেই ত্যাগ করে দেওয়া হচ্ছে তখন এই KLM কক্ষ বলে কিছু থাকছে না, তখন শুধু থাকছে K এবং L কক্ষ। আর L কক্ষটা হয়ে যাচ্ছে তোমার বহিস্থ কক্ষ বা আউটার মোস্ট শেল, সেটা 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। যখনই কোনো পরমাণুর বহিস্থ অক্ষে 8টা ইলেকট্রন হয়ে যায় তাদেরকে আমরা বলি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস। তাহলে এখানে কি যে সোডিয়াম যখন Na+ কনভার্ট হয়ে যাচ্ছে, সোডিয়ামের বহিস্থ অক্ষে একটা ইলেকট্রন ছিল, রাসায়নিকভাবে অধিক সক্রিয়। সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দিল তখন ওর বহিস্থ অক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে 8টা ইলেকট্রন হয়ে যাওয়া মানে কি হচ্ছে, ও অষ্টক সূত্র বা আমরা বলি যে অক্টেট রুল ফলো করছে। তাহলে অষ্টক সূত্র বা অক্টেট রুল যারা ফলো করে তাদেরকেই আমরা বলি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তাহলে এখান থেকে আমরা দেখলাম কি যে আয়ন, সেখানে ক্যাটায়ন আমরা জানলাম, এরপরে অ্যানায়নও জানবো। তাহলে Na আর Na+, সোডিয়াম একটা পরমাণু। তাহলে এই লেখার মাধ্যমে আমরা আরেকটা কোশ্চেনের আনসারও দিতে পারি। তাহলে কি আয়ন কাকে বলে আর কখন একটি পরমাণু আয়নে পরিণত হয়? এক্স্যাক্টলি, আয়ন কাকে বলে সেটা তো আমরা বললামই। পরমাণু কখন আয়নে পরিণত হয় সেটাও আমরা বললাম। আরেকটা জিনিস আমরা বলবো যে পরমাণু আর আয়নের মধ্যে পার্থক্য কি আছে, পরমাণু এবং আয়নের মধ্যে পার্থক্য কি। তাহলে পরমাণু মানে হচ্ছে কি নিস্তরিত, পরমাণু নিস্তরিত, পরমাণু আমরা বলছি নিস্তরিত বলছি। আর আয়ন কি হতে পারে, আধানযুক্ত, সেটা ধনাত্মক আধানও হতে পারে বা ঋণাত্মক আধানও হতে পারে। ধনাত্মক আধানকে আমরা বলেছি ক্যাটায়ন, আর ঋণাত্মক আধানকে বলেছি আমরা অ্যানায়ন। তাহলে পরমাণুর বহিস্থ কক্ষে 8টির কম ইলেকট্রন থাকে, 8টির কম ইলেকট্রন থাকে, 8টির কম ইলেকট্রন থাকে। 8টির কম ইলেকট্রন থাকা মানে হলো কি রাসায়নিকভাবে সক্রিয়। আর আয়ন কথার মানে হচ্ছে, আয়ন মানেই হচ্ছে ম্যাক্সিমাম কেসে আমরা দেখেছি যে আয়ন মানে হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে অষ্টক পূর্তি লাভ করেছে, নিষ্ক্রিয় মানে অষ্টক পূর্তি লাভ করেছে। ব্যতিক্রম একটাই, সেই ব্যতিক্রমটা কি, হিলিয়াম। হিলিয়ামও একটা নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু হিলিয়ামের বহিস্থ অক্ষে মাত্র 2টো ইলেকট্রন থাকে।
তাহলে ডুপ্লেট রুল দ্বৈত সূত্র ফলো করে। তাহলে আমরা বলছি কি আয়ন মানে হচ্ছে আধানযুক্ত, পরমাণু হচ্ছে নিস্তড়িত, পরমাণুর বহিস্থ কক্ষে সবসময় 8টির কম ইলেকট্রন থাকে, 8টির কম ইলেকট্রন থাকা মানে হচ্ছে কি রাসায়নিকভাবে সক্রিয়। আর আয়ন মানে সবসময় কি নিষ্ক্রিয় হয়, অষ্টক সূত্র ফলো করে, মানে বহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে। এবার যেটা এই পড়া থেকে যেটা আমরা বাদ চলে গেছিলাম সেটা হচ্ছে অ্যানায়ন কাকে বলে। অ্যানায়ন কাকে বলে? তাহলে অ্যানায়ন কি হয়, ইউজুয়ালি কি হয়, অ্যানায়ন কারা তৈরি করে? ইউজুয়ালি অধাতুরা অ্যানায়ন তৈরি করে। সাধারণত অধাতুরাই অ্যানায়ন তৈরি করে, কারণ অধাতুদের বহিস্থ কক্ষে 5টি, 6টি বা 7টি ইলেকট্রন থাকে। এবার আমরা ক্যাটায়ন নিয়ে যখন আলোচনা করলাম তখন আমরা কি বললাম যে ক্যাটায়নের বহিস্থ কক্ষে পরমাণুর বহিস্থ কক্ষে 1টা অথবা 2টো অথবা 3টে ইলেকট্রন থাকে, তাদেরকে ইউজুয়ালি আমরা ধাতু বলি, এবং তারা কি করে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয়, যাদেরকে আমরা ক্যাটায়ন বলি। আর অ্যানায়ন কিভাবে তৈরি হয়? অধাতু যাদের বহিস্থ কক্ষে 5টি, 6টি বা 7টি ইলেকট্রন থাকে। একটা এক্সাম্পল বলছি, সোডিয়াম, এই নাইট্রোজেনের বহিস্থ কক্ষে 5টা ইলেকট্রন থাকে। তাহলে নাইট্রোজেনের বহিস্থ কক্ষে যেহেতু 5টি ইলেকট্রন থাকে, এই যদি অষ্টক পূর্তি করতে চায় তাহলে দুটো প্রবাবিলিটি রয়েছে। একটা কি 5টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, আর 3টে ইলেকট্রন গ্রহণ করতে পারে। এবার শক্তিগত দিক দিয়ে আমরা বলি যে 5টা ইলেকট্রন ছাড়ার থেকে 3টে ইলেকট্রন নেওয়াটা অনেক বেশি ইজি, মানে কম সংখ্যক জিনিস যেটা হবে ট্রান্সফার করাটা খুবই ইজি হয়। তাহলে 3টে ইলেকট্রন নেওয়াটা বেশি ইজি হবে না 5টা ইলেকট্রন দেওয়াটা বেশি ইজি হবে? তাহলে শক্তিগত দিক দিয়ে এনার্জেটিক্যালি 3টে ইলেকট্রন নেওয়া বেশি ইজি হবে। তাহলে নাইট্রোজেন যদি 3টে ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে নাইট্রোজেনের মাথায় একটা আধান তৈরি হয়, ঋণাত্মক আধান। এবার -3 কেন তৈরি হয়েছে? নাইট্রোজেনে 7টা ইলেকট্রন ছিল, 3টে ইলেকট্রন নেওয়ার পর নাইট্রোজেনে 10টা ইলেকট্রন হলো, তাহলে আগের তুলনায় 3টে ইলেকট্রন বেশি। তাহলে আগের তুলনায় যদি ইলেকট্রন সংখ্যা যদি বেশি থাকে তাহলে ঋণাত্মক আধানে পরিণত হয়, আর প্রাথমিক অবস্থার তুলনায় যদি কম সংখ্যক ইলেকট্রন থাকে তাদের ধনাত্মক আধানে পরিণত হয়। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখাই তাহলে বোঝা যাবে কি যে অ্যানায়ন কি জিনিস। অক্সিজেনের বহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন, এও যদি অষ্টক পূর্তি করতে যায় তাহলে 2টি ইলেকট্রন নেবে, 2টি ইলেকট্রন নিলে ও 2- হবে, তাহলে বহিস্থ কক্ষ অষ্টক পূর্তি হয়েছে, এবং আগের তুলনায় এখন 2টি ইলেকট্রন বেশি। যেহেতু 2টি ইলেকট্রন বেশি আছে তাই জন্য -2 চার্জ জেনারেট করেছে। তো এটা গেল আমাদের আয়ন পরমাণু নিয়ে আলোচনা। আয়ন পরমাণু নিয়ে আলোচনা করার পর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, আমরা তড়িৎ বিশ্লেষণ যাব, কিন্তু একটা বিরতির সময় হচ্ছে। বিরতির পর আমরা এই আলোচনা নিয়ে ফিরে আসছি। তোমরা চোখ রাখো নিউজ 18 বাংলায়। ফিরলাম বিরতির পর, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন ছাত্র রয়েছে টেলিফোনে। তাদের প্রশ্নটা একটু নিয়ে নি। রামপুরহাট থেকে রয়েছে মিলন দাস। বলো মিলন, কি প্রশ্ন রয়েছে তোমার? মানে আমার প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হ্যাঁ, দুটো আয়নে পরিণত, অ্যানায়ন এবং ক্যাটায়ন, হ্যাঁ, কিন্তু ধাতব পরিবাহী শুধু ইলেকট্রন পরিবহন করে, তাহলে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে পরিবহন ক্ষমতা বেশি? আচ্ছা বেশ, শুনতে থাকো, আসবো ওর প্রশ্নের উত্তরে আসবো। আরেকজন রয়েছেন, তুহিন রয়েছেন আমাদের সঙ্গে। তুহিন, বলো তোমার প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য, হ্যাঁ, আর তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগগুলি কি কি? বেশ, শুনতে থাকো। তা আমরা এখন ওটা নিয়ে আলোচনা করছিলাম, যে তড়িৎ বিশ্লেষণ আর তার ব্যবহারিক প্রয়োগ, ওটা নিয়ে এক্ষুনি আলোচনা করছিলাম। ওই আলোচনাটা করলেই আর কি কোশ্চেন যে আনসারগুলোতে এমনি অটোমেটিকলি চলে আসবে। তো প্রথমে আমরা চলে আসি তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ কার হয়? তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ বিশ্লেষণ হয়। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি অবস্থায় তড়িৎ পরিবহন করে? আমরা আগেই বলেছি যে জলে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় বিয়োজিত হয়ে বিপরীত আধানযুক্ত আয়ন উৎপন্ন করে। বিপরীত আধানযুক্ত আয়ন, বিপরীত আধানযুক্ত আয়ন
বিপরীত আধানযুক্ত আয়ন যখন উৎপন্ন হয়ে যায়, সেই বিপরীত আধানযুক্ত আয়নের মাধ্যমে কি তড়িৎ পরিবহন হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে। এবার কি হয়, আমরা কি বলি যে একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া করতে গেলে তার মধ্যে কি হয়, আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট একটা ইউজ করি, সেটার নাম হচ্ছে কি ভোল্টামিটার, তড়িৎ বিশ্লেষক কোষ ভোল্টামিটার। আমি একটা ছোট্ট করে ছবিটা ড্র করছি। এটা একটা কন্টেনার, এটা একটা কন্টেনার, ঠিক আছে। আমি আরও ছোট করে ড্র করছি, ছোট্ট একটা কন্টেনার নিলাম। কন্টেনারটা ইটসেলফ হচ্ছে কি অপরিবাহী, মানে এমন জিনিস দিয়ে তৈরি সেটা কিন্তু তড়িৎ পরিবহন করে না, যার মধ্যে আমরা দুটো তড়িৎদ্বার ব্যবহার করেছি। আমি জাস্ট ছোট করে ড্র করছি কেন জায়গা খুবই কম আছে। তো আমরা কি বলছি যে এই তড়িৎদ্বারটাকে আমরা বলছি অ্যানোড বলছি, আর এই তড়িৎদ্বারটাকে আমরা বলছি কি ক্যাথোড বলছি। দুটো ভার্সনই লিখছি কেন, যাতে ইংরাজি মিডিয়াম বাংলা মিডিয়াম সবার যাতে সুবিধা হয়, তাই জন্য দুটো ভার্সনই আমি লিখছি, অ্যানোড এবং ক্যাথোড, ঠিক আছে। এবার অ্যানোডের মধ্যে কি হয়, অ্যানোড একটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে। এটা এরকম পাক দিয়ে দিয়ে আমি বললাম যে এটা ব্যাটারি, তো এটা ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত। এবার কি হয়, ব্যাটারি থেকে ইলেকট্রিক কারেন্ট কি হয় ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে যায়, গিয়ে কি হয় আমাদের ক্যাথোডে গিয়ে পৌঁছায়। এবার কি হয়, এর মধ্যে আমরা ছোট্ট করে ড্র করছি, এর মধ্যেই আমরা কি করি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিই, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আমি ছোট করে ড্র করছি, জায়গা খুবই কম, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আইদার গলিত অবস্থায় রয়েছে, নাহলে জলে দ্রবীভূত অবস্থায় রয়েছে। এবার ব্যাটারির মাধ্যমে কি করছি আমরা ইলেকট্রিক কারেন্ট পাস করছি, এবং ইলেকট্রিক কারেন্ট কোন দিক দিয়ে পাস হয় ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে। ধনাত্মক প্রান্ত থেকে যখন ঋণাত্মক প্রান্তে যাবে তখন ক্যাথোডের মধ্যে ইলেকট্রনটা যাবে, মানে ইলেকট্রিক কারেন্ট যাবে। তারপরে কি যাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট যাবে, তারপর আলটিমেটলি আবার অ্যানোডে যাবে। তার মানে কি পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ডে যাচ্ছে, আবার তার মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এইভাবে ঘুরছে। এইভাবে ঘোরার ফলে কি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হচ্ছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যখন বিয়োজিত হয় তখন ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন হয়। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল বলি, তাহলে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন হয়। আমরা একটা এক্সাম্পল বলছি যে অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণ। তাহলে এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অ্যাসিডযুক্ত জল। এই H+ দেওয়ার মানে হচ্ছে কি, H+ মানে হচ্ছে অ্যাসিড, অ্যাসিডযুক্ত জল কি হচ্ছে বিয়োজিত হচ্ছে, বিয়োজিত হয়ে H+ প্লাস OH- আয়ন তৈরি করছে, ঠিক আছে। এবার অ্যাসিড যেহেতু দিয়েছি, তাহলে অ্যাসিড H2SO4 ইউজ করছি। এই অ্যাসিডটাও বিয়োজিত হয়ে মানে 2H+ প্লাস SO4 2- তৈরি করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ক্যাটায়ন রূপে আমরা দুটো জিনিস পেয়েছি, একটা এখানেও H+, এখানেও H+। তাহলে H+ আয়ন কি করবে, H+ আয়ন, আর এদিকে OH- আয়ন আর SO4 2- আয়ন। যেহেতু আয়ন তৈরি হয়েছে, এই আয়নই কি করবে ইলেকট্রিক কারেন্টটাকে কন্ডাক্ট করবে। তাহলে আয়ন যেই তৈরি হয়েছে এটা ইলেকট্রিক কারেন্টটাকে কন্ডাক্ট করবে। যেহেতু এর মধ্যে একটা ধনাত্মক আয়ন আছে, তার মানে এর মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে এ কি করবে, একটা ইলেকট্রন নেবে। একটা ইলেকট্রন যেই নিয়ে নিল, ও তখন কি হলো নিস্তড়িত পরমাণুতে পরিণত হলো, হাফ H2 গ্যাস। এই হাফ H2 কথাটার মানে কি, হাইড্রোজেন একটা দ্বিপরমাণু অণু, হাইড্রোজেন একটা দ্বিপরমাণু অণু, কিন্তু একটা H+ আয়ন থেকে একটাই পরমাণু হওয়া উচিত, কিন্তু সেটা আণবিক অবস্থায় আছে। আমাদের হাতে একদম সময় কম, আমি একটা একদম সংক্ষেপে জানতে চাইবো, 1 মিনিট মাত্র হাতে আছে। তড়িৎ লেপন বলতে কাকে বোঝায়, মানে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকে, সংক্ষেপে যদি জানতে চাই। তাহলে আমি সংক্ষেপে জাস্ট এইটাকে ফিনিশ করে আমি সংক্ষেপে বলে দিচ্ছি কি, যে এই OH- আর SO4- এর মধ্যে OH- আর SO4 2- এর মধ্যে OH- আমাদের ক্যাথোডের দিকে যাবে, OH- সরি আমাদের অ্যানোডের দিকে যাবে, OH- থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে নিউট্রাল OH হবে, এবং নিউট্রাল OH আমি যদি 4টে তৈরি করতে পারি, সেখান থেকে আমরা 1 অণু অক্সিজেন গ্যাস আর 2 অণু জল পাই, ঠিক আছে। এটা হলো আমাদের অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণ। এছাড়াও চ্যাপ্টারটা আমি বলছি হিউজ চ্যাপ্টার, এটা এই একটা ক্লাসের মধ্যে শেষ করা সম্ভব না। তা তড়িৎ লেপন যেটা আমরা বলছি সেটা খুব সংক্ষেপে বলে দিচ্ছি। তড়িৎ লেপন গ্রাম বাংলার দিকে একটা কথা বলা হতো, গিল্টি করা হয়েছে, গিল্টি করা। গিল্টি মানে হচ্ছে গিল্ডিং,
গিল্টি মানে গিল্ডিং মানে গোল্ড প্লেটিং, মানে সোনার লেপন দেওয়া, সোনার লেপন দেওয়া, মানে লোহার জিনিসের ওপর আর সোনার একটা প্রলেপ দিচ্ছি। তাহলে আমরা দুটো জিনিস একটা ইউজ করছি। একটা বলছি আমরা কি, যে যদি লোহা বলি আয়রন, রাসায়নিকভাবে অধিক সক্রিয়, রাসায়নিকভাবে অধিক সক্রিয়। আর এদিকে আমরা বলছি কি, না এর কোনো এক কথায় উত্তর কি হতে পারে? কারণ একদম সময় শেষ, মানে আমরা ডিটেলস আর আলোচনা এটা যেতে পারবো না, তার জন্য হয়তো পরের এপিসোডের জন্য অপেক্ষা করতে ঠিক আছে, তাহলে আমি এটাকে ছোট্ট করে বলে দিচ্ছি, যে সেটা ছোট্ট করে নিয়েই বলেই শেষ করব। একদম ছোট্ট করে বলে দিচ্ছি, একটা লাইন দিয়ে আমি বলে দিচ্ছি যে কি, অধিক সক্রিয় ধাতুকে যদি আমাদের বায়ুর অক্সিজেন বা জলীয় বাষ্পর যে আক্রমণ বা বিক্রিয়া থেকে বাঁচাতে গেলে আমরা কি করি, কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ আমরা দিয়ে থাকি, সেটাকে আমরা বলি তড়িৎ লেপন। কারণ এটা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হয়ে থাকে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যেহেতু হয়ে থাকে, তাই জন্য এটাকে তড়িৎ লেপন বলা হয়। এবং এই প্রক্রিয়া চলাকালীন আমরা কি করি, আমরা ডিসি কারেন্ট, সমতড়িৎ পরিবাহ চালনা করি। কারণ আমরা যদি কারেন্ট, যদি টাইম টু টাইম যদি কারেন্টের দিক যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ক্যাটায়ন অ্যানায়নের ওরিয়েন্টেশন, মানে ক্যাটায়ন কোন দিকে যাবে, অ্যানায়ন কোন দিকে যাবে, সেটা ক্যাথোডের দিকে যাবে না অ্যানোডের দিকে। ক্যাটায়ন ইউজুয়ালি ক্যাথোডের দিকে যায়, অ্যানায়ন ইউজুয়ালি অ্যানোডের দিকে যায়। যদি ডিসি কারেন্ট ব্যবহার না করে যদি আমি এসি কারেন্ট যদি ব্যবহার করতাম, তাহলে ক্যাটায়নটা অ্যানোডে চলে যেত আর অ্যানায়নটা ক্যাথোডে চলে যেত। তাহলে আমরা যে প্রোডাক্ট পাওয়ার কথা সেটা আমরা পেতাম না। বলে আমরা ছোট্ট এক লাইন বলে একটা জিনিস শেষ করে দেবো, যেটা খুবই চমৎকার একটা রাইমের মতন জিনিস। সেটা আমরা বলছি কি, পিএস বিসি ম্যাজিন্টাল চ্যাপ, পিএস বিসি ম্যাজিন্টাল চ্যাপ। এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণী, ধাতুর সক্রিয়তা শ্রেণী, পিএসবিসি ম্যাজিন্টাল চ্যাপ। পি মানে পটাশিয়াম, এস মানে সোডিয়াম, বি মানে বেরিয়াম, সি মানে ক্যালসিয়াম। অধিক সক্রিয় ধাতু, অধিক সক্রিয় ধাতু এরা, অধিক সক্রিয়। এম মানে ম্যাগনেসিয়াম, এ মানে অ্যালুমিনিয়াম, জেড মানে জিঙ্ক, আই মানে আয়রন, এন মানে নিকেল, টি মানে টিন, এল মানে লেড। এটাকে বলা হয় মধ্যম সক্রিয় ধাতু, মধ্যম সক্রিয় ধাতু। আচ্ছা, মানে একটা অধিক একটা মধ্যম আর হচ্ছে এটা। আর হাইড্রোজেনের নিচে যারা আছে, যেটাকে আমরা চ্যাপ বলছি, সেটা হচ্ছে কপার, মার্কারি, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম। এটা হচ্ছে নিম্ন সক্রিয় ধাতু। বেশ, অর্থাৎ অধিক, মধ্যম এবং নিম্ন সক্রিয় ধাতু আমরা তিনটে দেখলাম। আজকে সময় একদম শেষ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। এইটুকু সময়ের মধ্যে যতটা নাট ছেলে পড়ানো যায় স্যার অন্তত সেটাই চেষ্টা করলেন। আবারও পরবর্তীতে আমরা এই নিয়ে আলোচনায় আসবো। আগামীকাল আমাদের বিষয়ে থাকছে বাংলা, বাংলার সমাস নিয়ে আলোচনা থাকবে এবং আগামীকাল এই